60 কোটি টাকা বিনিয়োগে মিলবে স্বপ্নের আমেরিকার নাগরিকত্ব। গোল্ড কার্ড ভিসা চালুর ঘোষণা ট্রাম্পের, খুশি আগ্রহী ধনী অভিবাসীরা। 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব ডক্টর ইউনুসকে গুতেরেসের চিঠি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে চলছে জানালো রসাটম। এবং মোবাইল ফোনের ব্যবসায় সফলতা দেখছেন দুবাই প্রবাসী বাংলাদেশির। অভিজ্ঞতা থাকলে রয়েছে ভালো উপার্জনের সুযোগ। স্বাগত নিউজ 24 প্রবাস সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছে পুরো খবরে। $5 মিলিয়ন মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। বিদেশি বিনিয়োগ টানতে এমন নয়া পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের যুক্তি, গোল্ড কার্ডের মাধ্যমে ভিনদেশিরা ধনী হওয়ার পাশাপাশি শক্তিশালী হবে মার্কিন অর্থনীতি। আর এতে বাংলাদেশি ধনাঢ্যদের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর নয়া সুযোগ তৈরি হচ্ছে। বিনিয়োগ আকৃষ্ট করতে পৃথিবীর অনেক দেশে রয়েছে গোল্ডেন ভিসা কর্মসূচি। এর মাধ্যমে দেশগুলো বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আকৃষ্ট করে এবং বিনিয়োগকারীদের সে দেশে বসবাস করার অনুমতি দেয়। এই তালিকায় প্রথম সারিতে আছে পর্তুগাল, অস্ট্রিয়া, গ্রিস, কানাডা, আমিরাত সহ বেশ কয়েকটি দেশ। এবার সে পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র। অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করার কার্যক্রম চালালেও ভিনদেশীয় ধনীদের নাগরিকত্ব দিতে গোল্ড কার্ড চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর জন্য অভিবাসীদের গুনতে হবে $5 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যা আনুমানিক 60 কোটি টাকারও বেশি। আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রির পরিকল্পনা করেছি। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবে। তারা প্রচুর অর্থ ব্যয় করবে, প্রচুর কর দেবে এবং প্রচুর লোক নিয়োগ দেবে। And they'll be successful and they'll be spending a lot of money and paying a lot of taxes and employing a lot of people. গোল্ড কার্ডের মাধ্যমে 10 মিলিয়ন কার্ড বিক্রির কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প, যা জাতীয় ঋণ কমাতে সহায়ক হবে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে। এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে গোল্ড কার্ড, যা গ্রিন কার্ডের একটি উন্নত সংস্করণ হিসেবে পরিচিত হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিভিন্ন দেশের মতো বাংলাদেশি ধনাঢ্যদের মার্কিন মূল্যকে নাগরিকত্ব পাওয়ার নতুন পথ উন্মোচন হলো বলে মনে করছেন অভিবাসীরা। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। আরিফ, যে বিষয়টি জানতে চাই, 60 কোটি টাকা বিনিয়োগে যুক্তরাষ্ট্রের গোল্ড কার্ড ভিসা চালুর ঘোষণার বিষয়ে আর কি তথ্য আছে, সেই সাথে প্রবাসীরা এই বিষয়টা নিয়ে কি বলছেন? আসলে এই বিষয়টি নিয়ে অনেক কিছু বলার আছে দর্শকদের। প্রথম যে বিষয়টা আমি স্পষ্টভাবে বলতে চাই, এটা আসলে নতুন কোনো বিষয় না। গোল্ড কার্ড নামটি নতুন, কিন্তু এটার আড়ালে আসলে আগে যে প্রসেসটি ছিল, এটার নাম হচ্ছে EB-5। অর্থাৎ 1990 সালে কংগ্রেস থেকে মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য EB-5 কর্মসূচি চালু হয়। যা হয়েছিল, EB-5 কর্মসূচিটি মূলত বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য। তো এই EB-5 কর্মসূচিটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে। এরকম একটি বিষয়কে মার্কিন প্রশাসন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করেছে যে EB-5 যে প্রসেসগুলো রয়েছে খুবই অল্প টাকায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ করে এদেশে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছিল অনেক ধনাঢ্য ব্যবসায়ীরা। আমি আপনাকে বলে রাখি, বাংলাদেশি অনেক ব্যবসায়ী, আমি নিজেও তাদের দেখেছি যারা এখানে বসবাস করছে এই EB-5 ক্যাটাগরিতে, অর্থাৎ এদেশে বিনিয়োগ করে তারা গ্রিন কার্ড পেয়েছে। আপনাকে বলি, আগে EB-5 ক্যাটাগরিতে 8 থেকে 10 কোটি টাকা, অর্থাৎ বাংলাদেশি টাকায় 8 থেকে 10 কোটি টাকা এদেশে বৈধ চ্যানেলে, আপনি যদি এদেশে কোনো ধনাঢ্য ব্যক্তি আগে বাংলাদেশ থেকে বৈধ চ্যানেলে এখানে এসে সে যদি একটা প্রজেক্ট একজন আইনজীবীর মাধ্যমে, ইমিগ্রেন্ট আইনজীবীর মাধ্যমে প্রসেস করত, USCIS অর্থাৎ US সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস, যেটা হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিসের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান। অর্থাৎ লয়ার যখন এই প্রসেসটা USCIS কে পুশ করে, অর্থাৎ বাংলাদেশি ব্যবসায়ীরা এরই মধ্যে যারা এই EB-5 গ্রিন কার্ড পেয়েছে 8 থেকে 10 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমেই অনেকে পেয়েছে। এখন এই 8-10 কোটি টাকা হয়ে গেল 60 কোটি টাকা। অর্থাৎ আপনি খুব সহজেই বুঝতে পারছেন মার্কিন প্রশাসন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মানে সবকিছুতেই
খেয়াল করছে যে মার্কিন অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায়। আগে বাংলাদেশিদের গুনতে হতো 8 থেকে 10 কোটি টাকা, এখন গুনতে হবে 60 কোটি টাকা। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে মার্কিন যে এখন বাণিজ্য মন্ত্রী রয়েছে, উনি একটি বিষয় গণমাধ্যমে বলেছেন যে EB-5 কর্মসূচি আমরা বাতিল করব, এবং এই জন্য করব যে এখানে বিভিন্ন দেশে বিনিয়োগকারীরা যে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন USCIS কে জমা দিত, এগুলোর মধ্যে অনেক ত্রুটি রয়েছে। আর এত অল্প টাকা দিয়ে এদেশে বিনিয়োগ করে কতজনই মানুষেরই বা কর্মসংস্থান হবে? অর্থাৎ আপনি ভেবে দেখুন যে 60 কোটি টাকা বিনিয়োগ হলে কতজন মার্কিন নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত হবে। স্বাভাবিকভাবেই টাকার পরিমাণ কিন্তু অনেক অংশে বেড়ে গেল। তো বাংলাদেশিরা যারা এখানে অবস্থান করছেন, অনেক ব্যবসায়ীরা অবস্থান করছেন, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিরাও, অনেক বাংলাদেশি ব্যবসায়ী কিন্তু এরই মধ্যে, আমি যতটুকু জেনেছি 3 মাস আগে ওইখানকার যারা ইমিগ্রেন্ট আইনজীবী আছে তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু এরই মধ্যে EB-5 কর্মসূচি অর্থাৎ এই মার্কিন প্রশাসনে বিনিয়োগ করার জন্য অনেক অর্থ দিয়েছেন। তাদের ভাগ্যে কি হবে আমি জানি না। এখন আগামী 2 সপ্তাহের মধ্যেই গোল্ড কার্ড অর্থাৎ EB-5 এর ভার্সন রূপ হবে গোল্ড কার্ড। এখানে নীতিমালাগুলো কি থাকে, আর এরই মধ্যে যারা EB-5 কর্মসূচিতে অর্থাৎ বিনিয়োগ করার জন্য আবেদন করেছেন তাদের জন্যই বা কি অপেক্ষা করছে, সেটা এখন দেখার বিষয়। তো এই ছিল এখানকার খবর। আরিফ, আপনাকে ধন্যবাদ। 4 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। স্থানীয় সময় বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে লেখা এক চিঠিতে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন গুতেরেস। সেই সাথে রোহিঙ্গা সমস্যার প্রভাব নিয়ে উদ্বেগ জানান তিনি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মাইলফলক ইতিমধ্যেই অর্জিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সাথে দেখা করে এসব কথা জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রসাটমের মহাপরিচালক এলেক্সেই লিখাচেভ। রসাটম মহাপরিচালক আশ্বস্ত করেন, নিরাপত্তা, গুণগত মান ও আন্তর্জাতিক মান বজায় রেখে সফলভাবে প্রকল্প শেষ করতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে সময়মতো প্রকল্প শেষ করার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে এই প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা আশা করেন বাংলাদেশ পারমাণবিক শক্তি খাতে রাশিয়ার অব্যাহত সহযোগিতা পাবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 25 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতিসংঘ সমিতি। মঙ্গলবার বিকেলে ঢাকার ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক প্রবন্ধ উপস্থাপন করেন। সভাপতিত্ব করেন জাতিসংঘ সমিতির সহসভাপতি প্রকৌশলী জ্যোতি বিকাশ বড়ুয়া। ভাষাবিদ ডেভিড ক্রিস্টাল বলেছেন, পৃথিবীর এই যে 7000-এর বেশি ভাষা, এই ভাষাগুলো আগামী 50-60 বছরের মধ্যে পৃথিবীর 90% ভাষা হারিয়ে যাবে। আমার মাতৃভাষা আমাকেই ভালোবাসা দেখাতে হবে, আমাকেই প্রয়োজন বুদ্ধি উপলব্ধি করতে হবে প্রথমে। আর ভাষা হইলে সার্গেইয়া আই সার্গেইয়া কিছু কইলাম চাই ব্যাকুণ আর আদাব নিয়ম জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের উদ্যোগে 3য় শ্রেণী পর্যন্ত চাকমা, মারমা, ত্রিপুরা, সাবজীয় গারো ভাষা ও বর্ণমালা পাঠ্য বই প্রকাশ করেছে। এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সৌদি আরবের রিয়াদে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দূতাবাসের অডিটোরিয়ামে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নিয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দিলওয়ার হোসেন। এতে বিশেষ অতিথি শ্রীলঙ্কার রাষ্ট্রদূত উমর লিব্বি আমের আজওয়াদ
কূটনৈতিক কোরের ডিন জিবুতির রাষ্ট্রদূত দায়া আদ্দিন সাইদ বামাখারামা প্রিন্স সুলতান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নুরুন নবী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশন করে। এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি তথ্যচিত্র ও বিভিন্ন ভাষায় 21শে ফেব্রুয়ারির গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে 10 জন রাষ্ট্রদূত সহ 40 জন কূটনীতিক যোগ দেন। মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে বাংলাদেশের বাহরাইন দূতাবাস যথাযথ মর্যাদায় গত শুক্রবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। স্থানীয় সময় সকাল 9টায় নবনিযুক্ত রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ার এনডিসি, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসীদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশনায় মাতিয়ে তোলে অনুষ্ঠান। পরে রাষ্ট্রদূত তাদেরকে পুরস্কৃত করেন। বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার কাছে বাহরাইনের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার এনডিসি তার পরিচয়পত্র পেশ করেছেন। 25শে ফেব্রুয়ারি আল সাখির প্রাসাদে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ওই পরিচয়পত্র পেশ করা হয়। রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাহরাইনের রাজাকে শুভেচ্ছা জানান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠান শেষে বাহরাইনের রাজা দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করার আশ্বাস দেন। ইতালিস্থ কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোমের পিয়েচ্ছা মিরতির ব্রডওয়ের হলরুমে অনুষ্ঠিত পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক। কেরানীগঞ্জ জেলা সমিতির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন, কেরানীগঞ্জ জেলা সমিতির সিনিয়র সহসভাপতি জাহিদ হাসান সহ আরো অনেকেই। আর শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান হাব দুবাইয়ে দিন দিন বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। ছোট বড় বাংলাদেশিদের মালিকানাধীন মোবাইল ফোনের প্রতিষ্ঠানে বাড়ছে কাজের সুযোগ। আর প্রবাসে কর্মরত এসব শ্রমযোদ্ধারা অবদান রাখছেন রেমিট্যান্সে। মামুন বাহিনীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মোবাইল ফোনের চাহিদা প্রতিনিয়ত বাড়ায় দুবাই প্রবাসী বাংলাদেশিরা ঝুঁকছেন ইলেকট্রনিক গ্যাজেট ব্যবসায়। কঠোর পরিশ্রমের ফলে সফলতার এমন উদাহরণও প্রবাসের মাটিতে অসংখ্য। দেশীয় মালিকানাধীন এসব প্রতিষ্ঠানের কর্মসংস্থানে অগ্রাধিকার পেয়েছে বাংলাদেশিরা। বাংলাদেশি ভাইরা আমার কাছে আসে, আমাকে সাপোর্ট করে, আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে। সেক্ষেত্রে আমি বাংলাদেশিদের একটু বেশি প্রাধান্য দিই। আর কখনো হুন্ডিতে লেনদেন করি না। আমি সবসময় আমার বাংলাদেশি ভাইদের উৎসাহিত করি যেন তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়। 3টা ব্রাঞ্চ আমরা করছি এবং 40 জন লোক এই জায়গায় কাজ করে এবং তারা সবাই খুশি এবং ঠিকমতো দেশে টাকা পাঠাইতে পারে। দুবাইয়ের বুকে নাসির ও শকতের এসব প্রতিষ্ঠানে ভিড় বাড়ছে বাংলাদেশিদের। অনেক ডিসকাউন্ট দেয়, যে ডিসকাউন্টের মাধ্যমে অনেক সেল এদের বেশি। প্রবাসী যারা সবাই আসে, এখানে সবাই আসবেন, বাংলাদেশে মানুষ হিসাবে ভালো মানুষ, খুব আমাদের ডিসকাউন্ট দেয়। প্রবাসের মাটিতে মোহাম্মদ শওকতের সফলতার উদ্যোক্তা হতে স্বপ্ন দেখাচ্ছে তরুণদের। 2-3 বছর 5 বছর এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে আমরা এখানে নেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করি। শুধু বেচা কেনা না, এসব প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। দেশি ভাই যারা দুবাইতে আসতে চান তারা অবশ্যই এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন এবং যারা কাজ করতে চান অবশ্যই এক্সপিরিয়েন্সের দরকার। মোবাইল জগৎটা এমন একটা জগৎ যেখানে আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি যে কোনো জায়গায় আপনাকে যুক্ত করতে পারবেন। এই প্রতিষ্ঠানে জড়িত কর্মীরা জানান, প্রবাসে পাড়ি দেওয়ার আগে মোবাইল অভিজ্ঞতার থাকলে এই কাজেরও প্রচুর চাহিদা রয়েছে।
চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। যুক্তরাজ্যের দাতব্য প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন প্রক্রিয়াধীন সিলেটের গ্রামীণ জনপদ খাদিমপুরে একটি আধুনিক সাধারণ হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচনের পথে এগিয়ে যাচ্ছে এনআরবি হাসপাতাল। যুক্তরাজ্য ভিত্তিক এই উদ্যোগটি বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যবস্থায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। হাসপাতালের কার্যক্রম এগিয়ে নিতে সোমবার রাতে লন্ডনের ইমপ্রেশন হলে ফান্ডরাইজিং ও ডিনার অনুষ্ঠিত হয়। ফারহান মাসুদ খানের পরিচালনায় হাসপাতালের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন উদ্যোক্তা ব্যারিস্টার মোহাম্মদ লুৎফুর রহমান। আমরা যে একটা এনআরবি হসপিটাল করতে যাচ্ছি, এটা এমন এক জায়গায় পড়ছে উমরপুর এবং আশাকান্দি ইউনিয়নের মাঝামাঝি, ঠিক বর্ডার লাইনে। যার কারণে আজকে আমি প্রথম আমার এই দুই ইউনিয়নের মানুষকে নিয়ে বসতেছি এবং অনেক সাড়া পাইছি। How they can get involved in this project is very important. আমরা এটা আজকে মেসেজ দিতাম যে আমাদের এলাকায় এই ধরনের একটা প্রজেক্ট প্রচুর জরুরি, very very important একটা হসপিটাল। So congratulations in advance to Lutfur Rahman and his family for taking this leadership. এটা একটা মহৎ উদ্যোগ এবং আমাদের এলাকাবাসী খুব উপকৃত হবে এবং অসহায় মানুষ যারা আছে এরা সুচিকিৎসা পাবে। আমরা দোয়া করি এবং লুৎফুর সাহেবের জন্য। দেশের প্রবাসী অধ্যুষিত জেলা চাঁদপুরের কচুয়ায় হয়ে গেল তারুণ্যের উৎসব। বুধবার তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁদপুরের কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজন করে ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হেলাল চৌধুরী বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। আর অনুষ্ঠানে অনেকে প্রবাসী থাকায় তারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। হাতাহাতি মারামারির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল ছাত্রদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। শুরুতেই বৈষম্যের অভিযোগ তুলে স্লোগান দেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এক পর্যায়ে তাদের সাথে সংঘর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রায় ঘণ্টাখানেক পর বৈরী পরিবেশে নতুন এই কমিটি ঘোষণা হলেও তা প্রত্যাখ্যান করেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের আগেই দুই পক্ষের হাতাহাতি। প্রায় 40 মিনিট যাবৎ চলে এমন মারমুখী অবস্থা। দুই পক্ষের সংঘর্ষে আহত হয় অন্তত 2 জন। বিকেল 3টায় মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেই কমিটি গঠনে বৈষম্যের অভিযোগ তুলে নানা স্লোগান দেয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনাদেরকে যখন ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল 5 জন সমন্বয়ককে, আমরা সারা বাংলাদেশের মানুষ যে ভুয়া পুলিশ নিউজকে প্রত্যাখ্যান করেছিলাম এবং প্রাইভেট সেখানে সর্বোপরি সর্বোত্তম তারা অবদান রেখেছে। আপনারা যে সংগঠন একটা দিয়ে উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। এই ফ্যাসিস্ট হাসিনার পতন হওয়ার মূল হাতিয়ারই ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়। নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দেখুন না, এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখছি, ইতিবাচক প্রতিযোগিতায়। এটা কোনো বিশৃঙ্খলা নয়। আমরা নিজেরাই জাতীয় স্বার্থ রক্ষার্থে আমরা সবসময় এক এবং ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকবো। তীব্র প্রতিবাদের মুখেই নতুন কমিটি ঘোষণা করা হয়। নাম দেওয়া হয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। কমিটিতে আহ্বায়ক করা হয় বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ হাসান। আর মুখ্য সংগঠক করা হয়েছে তাহমিদ আল মুদাসসিরকে। মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফা খাতুনকে। কমিটি ঘোষণার পর গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 28 বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। সকাল 10টায় জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে শুরু হবে এই সভা। পরিবর্তিত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে এবং দলকে শক্তিশালী করতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিএনপি নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। বর্ধিত সভা সফল করতে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নেতারা। সাইফুল ইসলামের রিপোর্ট।
জাতীয় নির্বাচন সহ আরো নানা কারণেই বাড়তি গুরুত্ব বহন করছে বিএনপির বর্ধিত সভা। বদলে যাওয়া বাস্তবতা বিবেচনা করে বৃহস্পতিবারের সভাকে অতি গুরুত্বের সঙ্গে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। ইনশাল্লাহ আমরা আশা করি যে বর্ধিত সভার মাধ্যমে আমাদের দল আরো অনেক বেশি সুসংগঠিত হবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আমাদের উদ্দেশ্যে যে বক্তব্য দিবেন, নির্দেশনা দিবেন, আমরা সেটি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করব। এরই মধ্যে মঞ্চ, প্যান্ডেল নির্মাণ সহ প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে কিছুক্ষণ পরপরই অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন দায়িত্বশীল নেতাকর্মীরা। আমাদের দলীয় কর্মীদের সবাই যেন সুশৃঙ্খল ভাবে জনগণের পাশে থেকে দলকে আরো শক্তিশালী করে। ত্যাগী নেতারা, নির্যাতিত নেতারা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আসবে, এটাই প্রত্যাশা। বর্ধিত সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমন্ত্রিত তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন, একই সঙ্গে তাদের দিবেন নানা দিক নির্দেশনা। সবাই যার যার কমিটি নিয়ে কাজ করছে এবং আমি আপ্যায়ন কমিটির আহ্বায়ক হিসেবে আমাদের যে এখানে প্রস্তুতি তা প্রায় কালকের জন্য প্রায় সম্পন্ন হয়েছে। ভোটের অধিকার রক্ষার লড়াইয়ে দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্যই এই বর্ধিত সভা, বলছেন নেতারা। একটা দৃঢ় ঐক্যের উপর আমরা দাঁড়াতে চাই, যে কারণে আজকে যে সকল ষড়যন্ত্র হচ্ছে আমরা একটা স্লোগানকে প্রাধান্য দিচ্ছি যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। এলাকার জনগণের যে পালস, সে পালসকে ধারণ করেই আসবেন। তারপর এখানে এসে তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরবেন। বুধবার দুপুরে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে সভাস্থল পরিদর্শন করেন বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভা বাস্তবায়ন কমিটির সদস্য ও উপকমিটির আহ্বায়কদের সাথে নিয়ে পুরো প্রস্তুতির খোঁজ খবর নেন তিনি। সুতরাং আধিপত্যবাদী শক্তির তাদের বিভিন্ন ষড়যন্ত্রকে প্রতিহত করা, পাশাপাশি দেশের ভিতরে ঐক্য এবং ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। বর্ধিত সভায় প্রায় 4000 নেতাকর্মী অংশ নেবে বলে জানিয়েছে বিএনপি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে কর্মপন্থা নির্ধারণ এবং দলকে শক্তিশালী করতে এই বর্ধিত সভা থেকে নানা সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সেই সঙ্গে তাদের প্রত্যাশা, আগামী দিনে কেন্দ্রীয় তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিদ্রোহ করা প্রথম সারির ফুটবলারদের ছাড়া সংযুক্ত আরব আমিরাতের সাথে ব্যর্থ বাংলাদেশের নারী দল। 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে 3-1 গোলে হেরেছে পিটার বাটলারের দল। সাবিনা সানজিদারা না থাকলেও ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে শুরু থেকে আক্রমণাত্মক ঢঙ্গে খেলতে থাকে বাংলাদেশ। তবে উচ্চতা আর ফিটনেসে পিছিয়ে থাকায় ডি বক্সের সামনে বেগ পেতে হয় তাদের। 18 মিনিটে এলিজাবেথের গোলে লিড নেয় আরব আমিরাত। 28 মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান 2-0 করে স্বাগতিকরা। তবে 34 মিনিটে পেনাল্টি থেকে 1 গোল শোধ করেন আফিদা। দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সুলতানা দিপারা। শেষ পর্যন্ত ফিফা প্রীতি ম্যাচে 3-1 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় পিটার বাটলারের দলকে। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।